Marma with the save. Iksan Fandi has it and scores. আজকে আমরা বাংলাদেশের কয়েকটা মিস্টেক নিয়ে আলোচনা করব, যেটা আসলে সিঙ্গাপুর ম্যাচে হয়েছে। এখানে মিস্টেকটা হয়েছে কি, এখানে মিস্টেকটা হচ্ছে আমাদের যে এই যে ডিফেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন, গোলকিপারের বা পাশটায় গিয়ে গোল পোস্টটাকে রক্ষা করার উচিত ছিল, গোল হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে গোল বারটাকে রক্ষা করতে হবে ডিফেন্স। আজকে আমরা বাংলাদেশের কয়েকটা মিস্টেক নিয়ে আলোচনা করব, যেটা আসলে সিঙ্গাপুর ম্যাচে হয়েছে। বাট মিস্টেকগুলো সাধারণত সবার চোখে পড়ার কথা, অ্যান্ড তারপরও আমি সেটাকে এক্সপ্লেইন করব আপনাদের বুঝার সাথে। তো আমরা যদি প্রথম মিস্টেকের দিকে যাই, তো সেখানে হচ্ছে দেখা গেছে আমাদের যে সিঙ্গাপুরের যে দুইটা গোল ছিল, অ্যান্ড তার মধ্যে ওই ফার্স্ট গোলটা যেটা হচ্ছে কি আপনার, এটা দুইটা ডিফেন্ডারকে ক্রস করে বলটা আপনাদের আমাদের বাংলাদেশের জালে পৌঁছে গিয়েছে। অ্যান্ড সেটাতে ছিল প্রথম মিস্টেক। আর যদিও হামজা চৌধুরী চেয়েছিল গোলটাকে রক্ষা করতে, কিন্তু অবশ্যই তখন হামজা চৌধুরী আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, তো এই জন্য গোলটা আসলে সেভ করতে পারে নাই। তো এইবার আমরা সেকেন্ড গোলটি দেখে নিব, যেটাতে আসলে সত্যি বলতে সেটাতে সব থেকে বড় মিস্টেক যেটা সেটাই হয়েছে, অ্যান্ড মিস্টেকটা আমরা দেখে নিচ্ছি। Mitul Marma with the save. Iksan Fandi has it and scores. এবার আসুন এখানে মিস্টেকটা কি হয়েছে। যদি আমরা ভালো করে স্ক্রিনে লক্ষ্য করি, তাহলে আপনার এখানে যখন বলটা অর্থাৎ ডিফেন্ডারের বাইরে থেকে যখন বলটা শর্ট করা হচ্ছে, তখন বাংলাদেশের ডিবক্সের ভিতরে 3 জন প্লেয়ার আছে। যখন ডিবক্সের ভিতরে বলটা ডিবক্সের বাইরে থেকে শর্ট করছে, তখন এটাকে মিতুল মার্মা আসলে সেভ করেছেন। যখনই সেভ করেছেন বলটা, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের 3টা ডিফেন্ডার অ্যান্ড বাকি সিঙ্গাপুরের 2টা, আর একটা হচ্ছে ইরফান ফান্দি, ও আসলে বলটা তার কাছে গেছে সেভ করার পরে। তো এখানে আসলে 3টা ডিফেন্ডার থেকে একটা ডিফেন্ডার তো পিছনে রয়েছে, আর একটা ডিফেন্ডার ইরফান ফান্দিকে আসলে আটকানোর চেষ্টা করতেছে। তো এখন আপনারা যদি এইদিকে ভালো করে লক্ষ্য করতে পারেন, একজন কিন্তু আটকানোর চেষ্টা করতেছে, পরে আরো 2 জন ডিফেন্ডার বাংলাদেশের গোলবারকে রক্ষা করার জন্য কিন্তু এগিয়ে আসছে। বাট এখানে ভুলটা কোথায় হয়েছে, মিস্টেকটা যেখানে হয়েছে, মিতুল মার্মা কিন্তু তার বাঁ পাশের বারটাকে আছে, সে সেটাকে সেফলি সেভ করার জন্য সে কিন্তু অনেক চেষ্টা করতেছে, অ্যান্ড সে ভাবতেছে যে বলটা যখন শর্ট করবে তখন তার বাঁ দিক দিয়ে বলটা যাওয়ার সম্ভাবনা বেশি। তো সেক্ষেত্রে সে কিন্তু ওই সাইডটাকে কাভার করার জন্য অ্যাক্টিভ ছিলেন। তখন আসলে বলটা চলে গিয়েছে ডান পাশ দিয়ে। তো এখানে মিস্টেকটা হয়েছে কি, এখানে মিস্টেকটা হচ্ছে আমাদের যে এই যে ডিফেন্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিফেন্ডারটার উচিত ছিল এখানে দাঁড়িয়ে না থাকা, ওর উচিত ছিল গোলকিপারের বাঁ পাশটায় গিয়ে গোল পোস্টটাকে রক্ষা করার উচিত ছিল। তো এইখানে আসলে মিস্টেকটা করে ফেলছে। আমরা যেমন সাধারণত আর্জেন্টিনার ম্যাচটাতে দেখেছিলাম, আর্জেন্টিনা সৌদি আরবের ম্যাচটাতে দেখেছিলাম, সেই ক্লিপটা যদি আমরা দেখে আসি, তো সেই ক্লিপটা দেখে আসি আমরা, তাহলে আপনারা বুঝতে পারবেন, আরেকটু ক্লিয়ারলি হবে। ওকে, আমরা এখন যে ক্লিপটা দেখতে পাচ্ছি, অ্যান্ড আসলে এইখানে হচ্ছে বাংলাদেশের মিস্টেকটা। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, গোলকিপার কিন্তু অনেক বাইরে ছিল, আর তখন গোলবারটাকে রক্ষা করছে কি, গোলবারটাকে রক্ষা করছে তাদের ডিফেন্ডার। আপনারা এই ভিডিও ক্লিপটা যদি ভালো করে লক্ষ্য করেন, গোলকিপার কিন্তু বল যখন সেভ দিছে, তখন আর্জেন্টিনার একটা প্লেয়ারের কাছে বলটা গেছে, যাওয়ার পরে ওইখান থেকে আর্জেন্টিনার একটা প্লেয়ার বলটাকে শট করছে, কিন্তু যদি ওই গোলবারে যদি কোনো ডিফেন্ডার না থাকতো, তাহলে কিন্তু আর্জেন্টিনার ওই ম্যাচটা কিন্তু ড্র হয়ে যাইতো। তো এখানে যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন,
যে আলভারাজ সম্ভবত নাম্বার 9, আলভারাজ যখন শটটা করেছে তখন সৌদি আরবের একটা ডিফেন্ডার ওই বলটাকে হেড দিয়ে ওটাকে সেভ করছে অর্থাৎ গোল বারটাকে রক্ষা করছে। তো আসলে আমাদের বাংলাদেশের এইখানে হচ্ছে সব থেকে একটা বড় মিস্টেক করছে। আসলে সেটা মিস্টেক এখন সবার কাছে ক্লিয়ার, আমি আশা করছি সবার কাছে এখন এই মিস্টেকটা ক্লিয়ার হয়ে গেছে। তো আমাদের বাংলাদেশের প্লেয়ারের আসলে ওই জায়গাটাকে পরিবর্তন করা উচিত। তাদেরকে উপস্থিত বুদ্ধি খাটাতে হবে যে আমি শুধু ডিফেন্ডার রক্ষা করলে হবে না, আমাকে গোলবারও রক্ষা করতে হবে। অর্থাৎ দেখা গেছে গোলকিপার হয়তো বল সেভ দিয়েও সে আস্তে আস্তে গোল হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে গোলবারটাকে রক্ষা করতে হবে ডিফেন্স, যারা ডিফেন্ডিং করে তাদেরকেই রক্ষা করতে হবে। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা সেকেন্ড ব্যাপারটাই যাচ্ছি। এখানে এবার যদি আমরা বলি, যখনই আমাদের সৌমিত সোম বলটাকে নিয়ে বাঁ পাশ দিয়ে ক্রসিং করে ডান পাশে বলটাকে যখন ছুঁড়ে মারলো, তো এখানে একটা বিষয় হচ্ছে গিয়ে আপনার, এখানে আমাদের যদি বাংলাদেশের ফরওয়ার্ডকে আমরা ফলো করি তাহলে এখানে আমাদের বাংলাদেশের ফরওয়ার্ড মাত্র একজন, আর সিঙ্গাপুর হচ্ছে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন। মোট ডিবক্সের ভিতরে সিঙ্গাপুরের 7টা প্লেয়ার আর আমাদের ফরওয়ার্ড মাত্র একজন, সে হচ্ছে রাকিব হুসাইন। তো আসলে একটা ফরওয়ার্ডে আসলে কি করবে? আমরা সম্ভবত যে লিগের খেলাগুলো দেখি, ইউরো যে লিগগুলো আছে সেই খেলাগুলো দেখি, আসলে যখন ফরওয়ার্ডরা কি করে, অনেকগুলো ফরওয়ার্ড থাকে এই যে লিগের খেলার মধ্যে, অনেকগুলো ফরওয়ার্ড ডিবক্সের ভিতরে ঢুকে যায়, যার কারণ একজনের পায়া থেকে মিস হলে অন্য যাতে যাতে অন্যজনে সেটাকে কি করে গোলটাকে কাজে লাগাতে পারে, এই জন্য কয়েকটা ফরওয়ার্ড কি অ্যাটাকিং ফিল্ডারে থাকে। কিন্তু এখানে আমাদের বাংলাদেশের মাত্র একজন, তাহলে আসলে একজনে বলটাকে হয়তো টাচ করতে পারে নাই, কিন্তু অন্য যদি মানে অন্য যদি স্ট্রাইকার থাকে, অন্য কেউ যদি স্ট্রাইকার থাকতো তাহলে অবশ্যই সে কাজে লাগাতে পারতো, সে না থাকলে আরেকজন কাজে লাগাতে পারতো। কিন্তু আমাদের এখানে একজন আছে মাত্র, তো একজনে আসলে বলটাকে মানে 7 জনকে ফাঁকি দিয়ে একজন কিভাবে আসলে বলটাকে মানে সিঙ্গাপুরের জালে পাঠাবে, এটা তো ইম্পসিবল। কারণ আমাদের ওদের হচ্ছে 7 জন আর আমাদের হচ্ছে একজন, তো 7 জনকে ফাঁকি দিয়ে তো আর বলটা একজনের কাছে আসবে না। তো আরো কয়েকজন থাকতে হবে, বল কোথায় থেকে কোথায় যায় সেটা তো আর আমরা বলতে পারি না। তো এখন কেউ না কেউ একজন কাজে লাগাতে পারবে, যখন ফরওয়ার্ডরা অ্যাক্টিভ থাকবে 3 থেকে 4 জন যদি ফরওয়ার্ড লাইনে থাকে তখন একজন না একজন কাজে লাগাতে পারে, কিন্তু এখানে মাত্র একজনকে আমি দেখতে পারতেছি। তো আসলে এই জায়গাটাও কিন্তু বাংলাদেশকে চেঞ্জিং করতে হবে। আসলে এই যে এখানে ফরওয়ার্ড যে সমিত সোম কিন্তু বলতেছে, মানে এইভাবে দিয়ে সে কিন্তু বোঝাচ্ছে যে ফরওয়ার্ডাররা তোমরা ভিতরে ঢোকো নাই, ভিতরে ঢোকা উচিত, তোমাদের ফরওয়ার্ডদেরকে ভিতরে ঢোকা উচিত, এটা সমিত সোম বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু আমাদের ফরওয়ার্ড লাইনাররা এরা বুঝতেছে না। তো এই জায়গাটা আসলে আমি এখন 100% বলতেছি এই জায়গাটা চেঞ্জ করা উচিত, মানে অর্থাৎ তাদেরকে বোঝাতে হবে যে, এইটা বোঝাতে হবে যে যখনই অ্যাটাকিং এ সেন্টার ব্যাক যখন অ্যাটাকিং এ যাবে বল নিয়ে, তখন তোমাদের ফরওয়ার্ডকে কিন্তু অ্যাটাকিং ডিবক্সের ভিতরে ঢুকতে হবে। কারণ বল কোথা দিয়ে কার পায়ে কখন আসবে সে তো আর বলতে পারে না, আসলে যাতে বলটাকে কাজে লাগাতে পারে সেটা আসলে সমীর সোম বুঝিয়ে দিয়েছে যে আপনারা ভিতরে ঢোকা উচিত। কারণ সমীর সোম এটা নিজেও বুঝিয়ে দিয়েছে যে আপনারা ভিতরে ঢুকে না, ফরওয়ার্ড লাইনের ভিতরে ঢুকে না, অ্যাটাকিং ফরওয়ার্ডে ঢুকে না। তো আমরা নেক্সট মিস্টেকের দিকে যাচ্ছি। এখন যদি আমি এখানে আরেকটু ধরি, তো দেখেন এখানে কিন্তু রাকিব হোসেন একজন। তো এখানে যদি আমাদের ফরওয়ার্ড আরো একজন থাকতো তাহলে দেখা গেছে ওনাদের 21 নাম্বার যে প্লেয়ারটা আছে ওই প্লেয়ারটা কিন্তু বলটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তো 21 নাম্বারের প্লেয়ারের আগে যদি আমাদের বাংলাদেশে একজন অ্যাটাকার থাকতো, অ্যাটাকিং মানে ফরওয়ার্ড থাকতো, তো সে অন্তত বলটাকে টাচ করতে পারতো। গোল হবে কি না হবে সেটা দেখার বিষয় পরে, বাট বলটাকে টাচ করতে পারতো। কিন্তু আমাদের এখানে ফরওয়ার্ডটা একজন, তাও কি ওই ওদের ডিফেন্ডারের পিছনে দাঁড়িয়ে আছে, তো সে কিভাবে বলটাকে কাজে লাগাবে? তো আসলে এই দিকগুলা বাংলাদেশের চেঞ্জ করা উচিত, না হলে কোনোদিন উন্নতি হবে না। তো আমরা যদিও আমি ইউরোলিগের সাথে ম্যাচিং করতে চাচ্ছিলাম না, কোথায় ইউরোলিগ কোথায় বাংলাদেশ, তারপরেও আমি একটা ম্যাচ নিয়ে তো অন্তত একটু কথা বলতে পারি। আমি বেশি কিছু ধরবো না, লেটেস্ট একটা ম্যাচ দেখাবো, সেটা হচ্ছে গিয়ে পর্তুগাল আর স্পেনের ইউরো ফাইনাল আর কি, ওই যেটা দেখা হচ্ছে ইউফা ফাইনাল ন্যাশনাল লিগের। তো সেটার একটা স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি, তারপর এটা নিয়ে কথা বলতেছি।
আসলে মানে ইউরো খেলাগুলো দেখতে এই জন্যই ভালো লাগে, কারণ তারা অনেক ডিফেন্ডারের মধ্য দিয়েও তারা গোল করতে পারে। আমি এখানে দেখাতে চাইছিটা কি, এখানে দেখাতে চাইছি যখনই রোনালদো পাসিং করে ওই প্লেয়ারটাকে, পর্তুগালের ওই প্লেয়ারটাকে বল দিয়েছে, তখন সে কি করতেছে দেখেন, আমি আপনাকে বলছি। সে কি করতেছে, প্লেয়ারটাকে ফাঁকি দিয়ে বলটাকে কিক করার চেষ্টা করতেছে ওইদিকে, হ্যাঁ। তখন সে কি করে, একটা ফেক কিক করে। তো আসলে আমাদের এই বাংলাদেশের প্লেয়ারদেরকে এই ফেক কিক করাটা শিখতে হবে, কারণ আমাদের বাংলাদেশের ফরওয়ার্ড লাইনে সেন্টার ব্যাক থেকে যখন একটা বলকে ক্রসিং করে নিয়ে যাওয়া হয়, তখন সেই বলটাকে ডাইরেক্টলি ফেক কিক না করে সে ডাইরেক্টলি শর্ট করে দেয়। অ্যান্ড শর্ট করে দেওয়ার কারণে সেটা হচ্ছে গিয়ে আপনার ওদের ডিফেন্ডাররা ইজিলি এটাকে ম্যাক করে ফেলতে পারে, অর্থাৎ সেভ করে ফেলতে পারে আর কি। তো এখানে আপনাকে ফেক কিক ইউজ করতে হবে। যখনই ফেক কিক ইউজ করবে, তখন ওই ওদের ডিফেন্ডার বুঝতে পারবে না যে কখন আপনি বলটাকে কিক করছেন। তো এই বিষয়টা কিন্তু এখানে আপনারা স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে যখনই ফেক কিক করা হয়েছে, ফেক কিক করে সে বলটাকে লাইন পজিশন বুঝে ফাঁস দিয়েছে বলটাকে। যখনই ফাঁস দিয়েছে, তখনই কিন্তু ওই প্লেয়ারটা চাইলে ওইখান থেকে, পর্তুগালের 25 নম্বর প্লেয়ারটা কিন্তু ওইখান থেকে চাইলে শট করতে পারতো। সে কি করছে, বলটাকে হালকা সামনে দিয়ে সেও অ্যাটাকিং এ চলে গেছে। যখনই দেখছে যে বলটাকে শট করতে হবে এই মুহূর্তে, তখনই সে শট করে দিয়েছে। মানে অর্থাৎ একটা সে একটা জাল ক্রিয়েট করে নিছে, অর্থাৎ তাদের ডিফেন্ডারকে বুঝাইছে যে সে বলটাকে এখানে কি ফেক কিকের মতো শর্ট করে ক্রসিং করে সে এই পাশে এসে বলটাকে শুট করতে পারে, কিন্তু সে আসলে ফেক কিক করে না, সে সেটাকে ডাইরেক্টলি শুট করে দিয়েছে। অ্যান্ড এইটাই হচ্ছে গিয়া আপনার তাদের ভালো লাগার বিষয়টা। And আমাদের আসলে বাংলাদেশের এই জিনিসগুলো দেখা উচিত। আমি মনে করি তারা এইসব খেলাগুলো দেখে, কিন্তু এই খেলাগুলো দেখা মানে দেখার না দেখার মধ্যে পার্থক্য হচ্ছে একটাই, আপনি দেখলেন কিন্তু ওই যদি ওদেরকে ফলো না করেন, ওদের খেলাটাকে ফলো না করেন, তাহলে আপনি কি দেখলেন খেলাটা। And আশা করি আমাদের বাংলাদেশের প্লেয়ারগুলো ওই খেলাগুলো দেখে, এবং দেখার পরে আপনাদের ইজিলি এই জিনিসগুলো তারা ম্যাক করতে পারে, ফলো করতে পারে, হ্যাঁ, ট্রাই করতে পারে। ট্রাই করলে আস্তে ধীরে হয়ে যাবে, তাদের প্রথমে হবে না, এরপর আস্তে আস্তে হবে। কারণ তাদেরকে এই জিনিসগুলা কিন্তু আহ, দেখা উচিত দেখা উচিত। অ্যান্ড ওদেরকে এই জিনিসগুলা মানে আমাদের খেলার মধ্যে দেখানো উচিত, তখন তারা আস্তে আস্তে মানে আমাদের কাছে প্রিয় হয়ে উঠবে। আসলে এই মিস্টেক গুলো নিয়ে আজকে কথা বলছি, অ্যান্ড আমার অবশ্যই ভুল হতে পারে, কারণ আমি কন্টিনিউয়াস এগুলো নিয়ে কোনো ভিডিও বানাই না। তারপরেও আমি বানানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যতগুলো মিস্টেক হয়েছে, আপনারা তার মধ্যে যদি কোনোটা আমার ভুল হয়ে থাকে, তাহলে আপনারা সেটা কমেন্টে জানাতে পারেন। ওকে, দ্যাটস ইট।